রামনারায়ণ রাম। কোয়ালিশন না কোলিশন। সমগ্র করচাপক সংকলন অবলম্বনে এই করচাপকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, এই যে কোয়ালিশন হচ্ছে এর ফল কি হবে? উত্তরে ঠাকুর বলছেন, এটা কোয়ালিশন না কোলিশন। প্রশ্নকারী আবার বলছেন, হঠাৎ কোয়ালিশনে কংগ্রেস মত দিল কেন? উত্তরে ঠাকুর বলছেন, দেউলিয়া খাতায় নাম লেখালে আর লজ্জার ভয় থাকে না। প্রশ্নকারী বলছেন, কংগ্রেস এসে তো আবার ধর মার কাট শুরু করবে, আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, সে নজিরের অভাব নেই। এখন দেখছি দেশাত্মবোধ হারিয়ে আক্রোশজাত ক্রোধই বেশি। তাই এর চেয়ে বেশি আর কি আশা করা যায়? প্রশ্নকারী বলছেন আবার, কংগ্রেস সরকার কি শেষ পর্যন্ত টিকে যাবে? উত্তরে ঠাকুর বলছেন, প্রতিশোধ নেওয়ার বুদ্ধি ওদের কাল হবে। প্রশ্নকারী বলছেন, কি করে হবে? উত্তরে ঠাকুর বলছেন, মহৎ কাজে ব্রতী যারা তাদের আচরণেই বোঝা যায়। জনগণ তাতে তুষ্ট থাকে। এখনকার কার্যকলাপে তার বিপরীতই বোঝা যাচ্ছে। জনগণও তাদের উপর আস্থা হারিয়েছে। সরকারকে প্রাইভেট লিমিটেড মনে করে চললে সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায়। সরকার হবে জনগণের, তবেই হবে শান্তি। প্রশ্নকারী বলছেন, কেউ বলছেন নেতাজি আছেন, কেউ বলছেন নেই, আপনি কি বলেন? উত্তরে ঠাকুর বলছেন, নেতাজি নেই এ কথা যখন বলতে পারছে, নেতাজি আছে এ কথাও বলতে পারে। দুটোই ধারণার উপর, তবে আমারও ধারণা তিনি আছেন। প্রশ্নকারী বলছেন, কি করে আপনার এই ধারণা হলো? উত্তরে ঠাকুর বলছেন, আগে বলো নেতাজি নেই এই ধারণা তোমাদের কি করে হলো? বলবে তো, থাকলে তিনি নিশ্চয়ই আসতেন। তিনি যে আসার ইচ্ছে থাকলেও আসতে পারছেন না, এ কথা কখনো ভেবেছ কি? এটা শুনতে এখন গল্প বলে মনে হচ্ছে, কিন্তু গল্প বলে মনে হলেও আমার কাছে এটা সত্যি। সূর্য ওঠার আগে আভাসেই সে কথা জানা যায়। এমন আভাসের পরিবেশেই আমি সেটা জানতে পেরেছি। প্রশ্ন করে বলছেন, আরও একটু পরিষ্কারভাবে জানতে পারি কি? উত্তরে বলছেন, সময় হলেই জানতে পারবে, জানাতে আমার মোটেই আপত্তি নেই। কিন্তু ভুলে গেছো কি সেই ব্রিটিশ যুগের কথা? যারাই বন্দে মাতরম বলতো তারাই বন্দী হতো। আজ এখানেও আমাদের নেতাজির নাম উচ্চারণ করলে সেই একই অবস্থার সৃষ্টি হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা। প্রশ্নকারী বলছেন, মেজর সত্যগুপ্তর কাছে আমরা যখন গিয়েছিলাম তিনি বলেছিলেন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ এ সম্বন্ধে অনেক কিছুই জানেন। তাই আমরা অনুরোধ করছি, আপনি কি জানেন একটু খুলে বলুন। উত্তরে বলছেন, মোট কথা আর একটা বেড়াজালে আবার আমায় পড়তে হবে। ভেতরের ব্যাপার জানো না তো, জানলে তখন চিন্তায় পড়বে। দেশে আছো না বিদেশে আছো, আর কার শাসনে আছো সেটাও তখন চিন্তা করে বার করতে হবে। আমরা যে কিসের মধ্যে আছি সেটা ভাবা দায়। প্রত্যক্ষ প্রমাণ নানাভাবে আমি পেয়েছি। একটি একটি করে যদি বলতে শুরু করি তোমরা অবাক হয়ে যাবে। তার নজির ভালোভাবেই আছে। যতক্ষণ পর্যন্ত না জনসমক্ষে নেতাজিকে আনা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেতাজি যে আছেন এই সত্যকে ধারণার মধ্যেই রাখতে হবে। আমি যতবার যত জায়গায় নেতাজি জীবিত বলে এসেছি আমার ধারণা থেকে বলেছি। এমন কতগুলি প্রমাণ আছে যা সত্য বলে প্রমাণিত হয়েছে। আমি একটু অস্পষ্টভাবে বলে গেলাম। তিনি এখন কোথায় আছেন তাও চেষ্টা করলে বের করা মনে হয় আমাদের নাগালের বাইরে নয়। অবশ্য এটাও আবার একটা ধারণা। প্রশ্ন করছেন, কবে নাগাদ তিনি আসবেন বলে আপনার মনে হয়? উত্তরে ঠাকুর বলছেন, কথা উল্টো করে বলো কেন? কবে নাগাদ আমরা গিয়ে তাকে আনতে পারবো সেটাই বলো। প্রশ্নকারী বলছেন, কি যে বলেন, আমরা তো তাকে আনতেই চাই। উত্তরে বলছেন ঠাকুর, বিশ্বাস করি না। প্রশ্নকারী বলছেন, কেন করেন না? উত্তরে ঠাকুর বলছেন, যে আজব দেশে বিশ্বাসঘাতকতাদের স্বেচ্ছাচারিতায় দুষ্কৃতকারীদের হাতে ক্ষমতা আসে, সেই আজব লোকেরা সেগুলি নীরবে সহ্য করে তারাই গিয়ে আনবে নেতাজিকে। বিশ্বাস করি না। প্রশ্ন করে বলছেন, আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে আনতে চেষ্টা করি আনতে পারবো কি? উত্তরে ঠাকুর বলছেন, এদেশে সবাই একত্রিত হওয়া যায়? দেখছি না তো, এত সব ঘটে যাচ্ছে, শ্রোতা ও দর্শকের ভিড় ছাড়া আর কিছুই দেখছি না।
এটা আমাদের লজ্জার কথা। তবে একত্রিত হওয়া আমাদের সবার হাতে হলে না আনতে পারার কোনো কারণ নেই। প্রশ্নকারী বলছেন, সত্যি আমরা কেন একত্রিত হতে পারি না? উত্তরে বলছেন ঠাকুর, সরকার যদি জ্যাঠা খুড়া মেসো পিসে শালা সম্বন্ধী হয়, সেই দেশে রাজনীতি হয় টলায়মান আর সংগঠন হয় ভিত্তিহীন। তাই জোড়া লাগতে চাইলেও জোড়া আর লাগে না। প্রশ্নকারী বলছেন, ব্রিটিশ আমলে তো সংঘবদ্ধ হয়েছিল। উত্তরে বলেছেন ঠাকুর, তখনও অন্তরায়ের অভাব ছিল না। তবে তখন ছিল এক উক্তি, ব্রিটিশ তারাও তাই সংঘবদ্ধ হওয়ার দিক থেকে জোট বেঁধেছিল। এখন তাড়াবে কাকে? জ্যাঠা খুড়া মেসো পিসেকে? প্রশ্নকারী বলছেন, আত্মীয়তার দিকটা উপেক্ষা করে যদি আমরা সংগঠন করি তবে কি পারবো না? উত্তরে ঠাকুর বলছেন, তবে তো বহুত আচ্ছা। এটা শুধু মুখের বুলিতে না রেখে কাজে লাগাও, তবে সব দিক থেকে নিশ্চিন্ত। প্রশ্নকারী বলছেন, নেতাজি এলে কি হবে? উত্তরে বলছেন, অগ্রিম বলে লাভ কি? প্রশ্নকারী বলছেন, বলুন না একটু। উত্তরে বলছি, দুটো স্থান এক হবে, সুশাসন হবে এবং খাওয়া পড়ার অভাব দূর হবে। প্রশ্নকারী বলছেন, কংগ্রেস সরকার তখন কি করবে? উত্তরে ঠাকুর বলছেন, তখন মনে হয় তাদের নার্ভ ফেল করবে। প্রশ্নকারী বলছেন, নেতাজির তো বয়স হয়ে গেল, আমাদের তো আর ধৈর্য মানছে না। উত্তরে ঠাকুর বলছেন, তার বড় ভাই এখনো আছে, সুতরাং খুব বেশি ভাবনার কারণ নেই। প্রশ্নকারী বলছেন, আপনি তো নেতাজিকে খুব ভালোবাসেন, নিশ্চয়ই নেতাজিকে আনবার জন্য সংগঠন করছেন। উত্তর ঠাকুর বলছেন, মুখে বলে আর লাভ কি, যদি কখনো সম্ভব হয় কাজের মাধ্যমেই প্রকাশ পাবে। প্রশ্নকারী বলছেন, এখন দেশের যা অবস্থা, এখনই যদি তিনি না আসেন তবে আর কখন আসবেন? উত্তরে বলছেন ঠাকুর, কবে আসবেন সে কথা বলার আগেই তিনি আসছেন না না আসতে পারছেন না সে কথা ভাবা দরকার। আর আসতে পারেননি বলে যে তিনি চুপ করে বসে আছেন এ কথা ভাবাও সমীচীন বলে মনে করি না। দেশাত্মবোধ তার মধ্যে খুব বেশি আছে বলে আমার দৃঢ় বিশ্বাস। দূরে থেকেও এমন কিছু কাজ করছেন বলে মনে হচ্ছে, যার পরিণতিতে 3টি দেশ নিয়ে একটা ব্লক হবে, তারই প্রস্তুতি চলছে। এটা যে বাস্তবে রূপ নেবে তা অনিবার্য। সে ঢেউ ক্রমশই এগিয়ে আসছে, তিনি তার চালক হিসাবে পরিচালনা করছেন, তাই তিনি চুপ করে বসে নেই। মেট্রিকটা পাশ করতেই 10টা বছর লাগে, এ তো বিশাল রাজত্বের ব্যাপার, সময় তো একটু লাগবেই। অধৈর্য হলে চলবে কেন? এটা শুধু মুখরোচক কথা নয়, ফল্গু নদীর জল নিচ দিয়েই বয়ে যায়, তার পরিচয় বাইরে প্রকাশ পায়নি বলে কিছু যে হচ্ছে না সেটা ভুল ধারণা। নেতাজির আজকের কর্মপদ্ধতির ধারা সেইভাবেই, অন্তঃসলিলার জল খনন করলেই পাওয়া যায়, পাওয়া কঠিন হয় শুধু মরুভূমিতেই, অতি নিচে কিনা তাই। আজ নেতাজির কাছে আমাদের দেশ মরুভূমি, আনতে গেলেও আনতে পারি না, কোনো সিকিউরিটি নেই, স্যালারি নেই, আনা মানেই জেলে পোড়া। তার দেশ আজ শয়তানের বাসা হয়েছে, তার ঢুকবার পথ বন্ধ করে রেখেছে। যে আনতে যায় সেই মার খায়, যে যাবে সে মার খাবে। একটা অত বড় হাতি, সেও একটা সামান্য কুলের বিচিতে আটকে সময়কালে মারা যায়। অত বড় যে প্রভাবশালী, সেও সময়কালীন ক্ষুদ্র কণ্টকের বেড়ায় আটকে যাচ্ছে। রাস্তার ধুলিকণা চোখে দেখা যায় না, কিন্তু চোখে গেলে চোখ মেলাও যায় না। সেই ধুলোতে তিনি আজ আক্রান্ত, পথের কাটার মূল্য নেই, বিঁধলে যন্ত্রণার সীমা নেই। আজ সেই পথের কাটাই অন্তরায়। বড় দুঃখ, বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে তিনি উকি ঝুঁকি দিচ্ছেন। ওই তো আমার বাড়ি, ওই তো আমার ঘর। ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস পড়ছে, আর শিশুর মতো হাউ হাউ করে কাঁদছেন। ভেতর থেকে শুধু আমরা বলছি, এত বড় তিনি আসতে পারছেন না, ধুলোতে চোখ মেলতে পারছেন না, তাই আসতে পারছেন না। গেট ভেঙে দাও, রাস্তা পরিষ্কার করো, তখন দেখো তিনি আসেন কি না। প্রশ্নকারী বলছেন, এতদিন তিনি সকলের চোখে ধুলো দিয়ে চলে যেতে পেরেছিলেন, সেইভাবে চোখে ধুলো দিয়ে চলে আসছেন না কেন?
উত্তরে বলছেন, চোখ তখন ধুলোর স্তর পার হয়ে দুই পথে গিয়েছিলেন, শূন্যে প্লেনে এবং জলে সাবমেরিনে। তাই ধুলো চোখে পড়েনি, ধুলো চোখে দিয়ে গেছেন। এবার শুকনো জায়গায় উঁচু ঢিপিতে আছেন। উইয়ের বাসা কিনা ঢিপি এখন বেশি হয়েছে, বাতাস বেশি বয়ে যাওয়ায় ঢিপি বালুতে আচ্ছন্ন হয়ে আছে, তাই দ্বার রুদ্ধ। তিনি মরণকালের ফাঁদ থেকে যেমন ধুলো দিয়ে চলে গিয়েছিলেন, তেমন ধুলো দিয়ে বর্ডার পর্যন্ত ফিরেও এসেছেন। আবার ধুলো দিয়ে ভেতরে ঢুকে পড়তেও পারেন, কিন্তু সেটা হবে বিনা টিকিটের যাত্রীকের মতো, ধরা মাত্র লটকে দেবে, হইচই করার সময়ও থাকবে না। তিনি যে নেই সেই প্রচারের সুযোগ নিয়েই তাকে শেষ করে দেবে। যে কোনো মুহূর্তে তিনি চোখে ধুলো দিয়ে আসতে পারেন, কিন্তু সামলাবে কে? পাড় থেকে চিৎকার করা আর নদীর মধ্যে হাবুডুবু খেয়ে চিৎকার করা এক নয়। আমরা পাড়ে বসে চিৎকার করছি, কোথায় তিনি আসছেন না কেন? থাকলে তিনি নিশ্চয়ই আসতেন। কিন্তু নেতাজির যে কি অবস্থা, আমরা যে কিভাবে তাকে পানিশমেন্ট দিয়ে রেখেছি, তা কি একবার ভেবেছ? আমরা সত্যিকারের তাকে এক্সটার্ন করে রেখেছি। সে ব্যক্তির পক্ষে পালিয়ে আসা কি সম্ভব? হই হই করলেই সব কিছু সমাধান হয় না, একটু বিবেচনা করা উচিত। স্বার্থে মানুষ সব ভুলে যায়। প্রশ্নকারী বলছেন, শুনেছি নেতাজি নাকি কমিউনিস্ট হয়ে গেছেন, এটা কি ঠিক? উত্তরে ঠাকুর বলছেন, কি হয়েছেন তা বলতে পারছি না, তবে সাম্যবাদকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন এবং সাম্যবাদে সবাই প্রতিষ্ঠিত হোক, এটাই তিনি চান, এটা আমার ধারণা। প্রশ্নকারী বলছেন, নেতাজিকে আমরা কবে দেখতে পাবো? উত্তর ঠাকুর বলছেন, ঠিকানাতে গেলে দেখতে পাওয়া যাবে। প্রশ্নকারী বলছেন, ঠিকানা কে দেবে? উত্তরে বলছেন, ঠিকানা আছে, জেনে নেবে। প্রশ্নকারী বলছেন, কার কাছে জেনে নেব? উত্তরে ঠাকুর বলছেন, জানে অনেকেই, তবে যতটা জানি জানাতে অসুবিধা নেই। প্রশ্নকারী বলছেন, তবে জানাচ্ছেন না কেন? উত্তরে বলছেন ঠাকুর, জেনে আনার পথ করা কালীন এমন এক অন্তরায় এসে উপস্থিত হয়েছিল, যাতে আর তাকে আনতে ইচ্ছা না হয়, সেরকম মনের অবস্থা হয়েছিল। কারণ আনার চেষ্টাতেই যে অবস্থার সৃষ্টি হয়েছিল, তাতে ভুলেও কেউ তাকে এখানে আনতে চাইবে না। সময়ান্তরে সেগুলো খুলে বলা হবে। যাকে ভেবে আনার প্রচেষ্টা করা হয়েছিল, তিনি যেই হন, তাকে যখন সময়কালীন আনা গেল না, তখন ঠিক দম আটকে মেরে ফেলার মতো মনের অবস্থা হয়েছিল। আজও আমরা সংঘবদ্ধভাবে এই প্রচেষ্টা থেকে বিরত নই। তিনি কি না এই মীমাংসার জন্যই এত কিছু। আজও যারা এই সাম্যবাদকে সমাধানে আনতে চান, তারা সবাই আসুন, দলবদ্ধ হয়ে আমরা আমাদের এই ভ্রান্তির নিরসন করি। আমাদের সবাই এই প্রচেষ্টায় পুরোপুরি সহযোগিতা করে একে সফল করি। আমার যতটুকুন জানা আছে তা জানতে এতটুকুও ত্রুটি হবে না। আমি তাদেরই জানাতে চাই, যাদের বুঝবো তার হয়েই আছে। এ বুঝতেই যত ভুল হয়েছে। ঘরের শত্রু বাদ কেটে দিয়েছে, এটাই সবচেয়ে ভীতিজনক ব্যাপার। প্রশ্নকারী বলছেন, আমার বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিভাবে দেশের দুর্নীতি দমন করা যায় আর দেশের শত্রুদের অপসারণ করা যায়। উত্তরে ঠাকুর বলছেন, কতবার তো বললাম, দুর্নীতি ও অন্যায়কারীদের দমনে যখনই যে ঝাঁপিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে সবাই তার সাথী হয়ে যাবে। এখন কথা হলো, কে ঝাঁপিয়ে পড়বে? ঝাঁপিয়ে পড়ার লোক আমাদের মধ্য থেকেই গজিয়ে উঠবে। ক্ষত স্থান যেমন আপনি শুকিয়ে যায়, হাড় ভেঙে গেলে যেমন জোড়া লেগে যায়, সমাজ যখন দুর্নীতির কবলে গিয়ে পড়ে, তার প্রতিবিধান প্রকৃতির নিয়মেই গজিয়ে ওঠে। প্রেম দিয়েই হোক আর ডান্ডা মেরেই হোক, শিবের ত্রিশূল সেই জন্যই। প্রশ্নকারী বলছেন, কংগ্রেসের ভেতরে এখন কি অবস্থা? উত্তরে বলছেন, তোমরাই ভালো জানো, তবে মনে হয় দুধে চোনা পড়লে যা হয়। প্রশ্নকারী বলছেন, আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হলে কি ভালো হয় না? উত্তর ঠাকুর বলছেন, অতি উত্তম, তবে সাথে কংগ্রেস এসে যোগ দিলে আরও ভালো হয়। সমাপ্ত এখানে। রামনারায়ণ রাম।